আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অপরাজিতা, চলে এলাম গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। আজ আপনাদের শোনাতে যাচ্ছি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় একটি উপন্যাস, এইসব দিনরাত্রি। আশা করি সবাই সঙ্গে থাকবেন আমার এই যাত্রায় সব সময়কার মতো। তাহলে শুরু করি এইসব দিনরাত্রি পর্ব 1। সন্ধ্যার পর থেকে নীলুর কেমন যেন লাগতে লাগলো, কেমন এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম, ঠিক সেরকম লাগছে। সমস্ত শরীর ঝিম ধরে আছে, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা। নীলু বারান্দায় এসে দাঁড়ালো। এ বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল। কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কিনা কে জানে। বোধ হয় না। শহর এগিয়ে আসছে। পাখিরা শহর পছন্দ করে না। ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত পড়েছে এবার। আজকালের মধ্যেই লেপ নামাতে হবে। নীলু শাড়ির আঁচলে মাথা ঢেকে দূরে ঝিলের দিকে তাকিয়ে রইল। বসার ঘরে তার ননদ চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, ক খ গ ও চ ছ জ দুইটি সমকোণী ত্রিভুজ, ইহাদের ক খ ও চ ছ বাহু দুইটি সমান, প্রমাণ করো যে। মিষ্টি গলা সাহানার, পড়াটা শুনতেও গানের মতো লাগছে। আজ কি ওর প্রাইভেট মাস্টারের আসার তারিখ? আজ বুধবার না মঙ্গলবার? নীলু মনে করতে পারল না। ভদ্রলোক বুধবারে আসেন। নীলু মনে মনে প্রার্থনা করতে লাগলো যেন আজ বুধবার না হয়। বুধবার হলেই ভদ্রলোক আসবেন এবং নীলুকে সারাক্ষণ তাদের আশেপাশে বসে থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ সাহানা গত সপ্তাহে চোখ মুখ লাল করে তাকে বলেছে, ভাবি, এই স্যারের কাছে আমি পড়ব না। নীলু অবাক হয়ে বলেছে, কেন? স্যারটা ভালো না ভাবি, চেয়ারের নিচে পা দিয়ে সারাক্ষণ আমার পা ছুতে চায়। কি যে বলো, হঠাৎ হয়তো লেগে গেছে। না ভাবি, হঠাৎ না। আমি যতই পা সরিয়ে নেই, সে ততই নিজের পা এগিয়ে দেয়। নীলু আর কিছু বলেনি। কিন্তু বললেই তো আর মাস্টার বদলানো যায় না। এত কম টাকায় পাওয়াও যাবে না কাউকে। মাস্টার ছাড়া চলবেও না। প্রি টেস্টে সাহানা অঙ্কে পেয়েছে 11। তাদের বড় আপা গম্ভীর হয়ে জানিয়ে দিয়েছেন সাহানাকে যেন ইলেকটিভ অঙ্কে কোচ করানো হয়। প্রাইভেট মাস্টার জোগাড় করতে হয়েছে বহু ঝামেলা করে। কিন্তু বুড়ো মতো এই ভদ্রলোকের একই কাণ্ড, অথচ ভালো মানুষের মতো চেহারা, পড়ায়ও ভালো। কত ধরনের মানুষ যে থাকে সংসারে। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তার আর ভালো লাগছে না, আবার ভেতরে যেতেও ইচ্ছে করছে না। কেন জানি ইচ্ছে করছে খুব চেঁচিয়ে কাঁদতে। এরকম তার কখনো হয় না। নীলুর একটু ভয় ভয় করতে লাগলো। বাড়িতে সে এবং সাহানা ছাড়া দ্বিতীয় প্রাণী নেই। সবাই খিলগাঁয়ে এক বিয়ের দাওয়াতে গেছে। রাত 11টার আগে ফিরবে না, কিংবা কে জানে, হয়তো আরো রাত হবে, 12টা-1টা বাজবে। সাহানা ভেতর থেকে ডাকলো, ভাবি, একটু শুনে যাও তো। নীলু ভেতরে ঢুকলো। জানালায় কে যেন খটখট করছে ভাবি। আমার খুব ভয় ভয় লাগছে, তুমি এখানে বসে থাকো। নীলু বসলো তার পাশে। সাহানা বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন ভাবি? কিরকম দেখাচ্ছে? মুখটা কিরকম কালো কালো লাগছে। কালো মানুষ, কালো কালোই তো লাগবে। সাহানা একদৃষ্টিতে তাকিয়ে রইল ভাবির দিকে। ভাবি কালো ঠিকই, কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে। আর এত সুন্দর ভাবির চোখ, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। এরকম তাকিয়ে আছে কেন সাহানা? সাহানা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। নীলু বলল, আজ কি বার, মঙ্গলবার না বুধবার? মঙ্গলবার। তোমার স্যার আজ আসবে না তো? না। সাহানা ইতস্তত করে বলল, স্যারের কথাটা তুমি কাউকে বলনি তো ভাবি? না। কাউকে বলবে না, বড় লজ্জার ব্যাপার। তুমি ভাবি ভদ্রলোককে নিষেধ করে দাও,
প্রাইভেট মাস্টার আমার লাগবে না। নীলু কিছু বলল না, আর চোখে দেখল শাহানার ফর্সা গাল লাল লাল হয়ে আছে। এই মেয়েটা বড় সহজেই লজ্জা পায়। তার এজন্য লজ্জা পাবার কি কিছু আছে? নীলু উঠে দাঁড়ালো। শাহানা বলল, যাচ্ছ কোথায় ভাবি? যাচ্ছি না, সোফায় একটু শোবো। শরীরটা ভালো লাগছে না শাহানা। কি হয়েছে? বুঝতে পারছি না। শাহানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারও কেমন ভয় ভয় করতে লাগলো। সেই সব কিছু না তো? 3 বছর আগে একদিন বিকেলবেলা ভাবি তার চুল বেনি করে দিচ্ছিল। হঠাৎ ক্লান্ত স্বরে বলল, শাহানা, মাকে একটু ডাকো তো, শরীরটা কেমন যেন করছে। দেখতে দেখতে নেতিয়ে পড়ল সে। কি কাণ্ড, কি ছোটাছুটি! পেটে 3 মাসের বাচ্চা। ডাক্তার এসে বললেন অ্যাবর্শন হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করাতে হবে। 15 দিন হাসপাতালে থেকে কাঠির মতো হয়ে সে ফিরে এলো। ডাক্তার ভয় ধরিয়ে দিলেন, বলে দিলেন খুব সাবধানে থাকতে হবে। অ্যাবর্শন হবার একটা স্বাভাবিক টেন্ডেন্সি তার আছে। কিছু কিছু মেয়ের এরকম নাকি থাকে। শাহানা লক্ষ্য করল নীলু খুব ঘামছে। সেরকম কিছু না তো? সে ভয়ে ভয়ে ডাকল, ভাবি। নীলু তাকালো, কিছু বলল না। ভাবি, সেরকম কিছু না তো? না বোধ হয়। ডাক্তার বলেছিল 7 মাস পার হলে ভয় নেই। তোমার এখন কতদিন? 8 মাস না? পানি খাবে ভাবি? না। বাড়িওয়ালাদের বাসায় গিয়ে কাউকে ডেকে আনবো? না, কাউকে ডাকতে হবে না। শাহানা একটা বালিশ এবং চাদর এনে দিল। মৃদু স্বরে বলল, সোফার উপরেই শুয়ে থাকো, চুল টেনে দেব? কিচ্ছু করতে হবে না, তুমি পড়তে বসো তো। আমার শরীর এখন ভালোই। সত্যি বলছো? হুম। শুধু শুধু মিথ্যে বলবো কেন? শাহানার পড়ায় আর মন বসছে না। ভাবি কেমন চোখ বন্ধ করে শুয়ে আছে, এমন মায়া লাগছে দেখতে। শাহানার মনে হলো এই পরিবারে এসে ভাবি ঠিক সুখী হয়নি। বিয়ের পর সব মেয়েরাই নিজের একটা আলাদা সংসার চায়। ভাবিও নিশ্চয় চায়, কিন্তু এখানে ভাবির কোনো আলাদা সংসার নেই। মাসের 1 তারিখে সংসারের পুরো টাকাটা মায়ের হাতে তুলে দেয়। সব কেনাকাটা হয় মার হাতে। ডাল রান্না হবে না আলু ভাজা হবে, এই সামান্য জিনিসটাও মাকে জিজ্ঞেস করে নিতে হয়। মার মেজাজের দিকে লক্ষ্য রেখেই ভাবি সব কিছু করে। তবু মাঝে মাঝে মা এমন খারাপ ব্যবহার করেন যে শাহানার নিজেরই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। একবার ভাবি তার নিজের মার অসুখের খবর শুনে 100টা টাকা পাঠালো মানি অর্ডার করে। তার রসিদ এসে পড়ল মার হাতে। তিনি এমন হইচই শুরু করলেন, সব টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে গোপনে, নিজেদের যেখানে চলে না, ইত্যাদি 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 ইত্যাদি। ভাবি লজ্জায় অপমানে নীল হয়ে গেল, কিন্তু একটি কথাও বলল না। বারান্দায় দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। ভাবি না হয়ে অন্য কোনো মেয়ে হলে কি যে কাণ্ড হতো কে জানে। খাওয়া দাওয়া বন্ধ করে দিত নিশ্চয়ই। কিন্তু ভাবি খুব স্বাভাবিক, যেন তেমন কিছু হয়ইনি। বিকেলে ঠিকই রান্না করলো, রাতে সবাইকে খাইয়ে নিজে শাশুড়ির সঙ্গে খেতে বসল। মা তখন আবার টাকার প্রসঙ্গ তুললেন। বৌমা শোনো, কিছু কিছু মেয়ে আছে স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারে না। সুযোগ পেলেই বাপের বাড়িতে যা পারে পাচার করতে চেষ্টা করে, মনে করে সেটাই আসল জায়গা। এটা ঠিক না। বিয়ের পর বাড়ি একটাই, স্বামীর বাড়ি। ভাবি শান্ত স্বরে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি আর পাঠাবো না। আর যেটা পাঠিয়েছি সেটা সংসারের টাকা না, আমার নিজের টাকা। তোমার আবার টাকা এলো কোত্থেকে? ও আমাকে মাঝে মাঝে কিছু হাত খরচ দেয় তো, সেটা আমি খরচ করি না। তোমার আবার আলাদা হাত খরচের দরকারটা কি? তুমি তো আর স্কুল কলেজে যাও না যে রিক্সা ভাড়া বাস ভাড়া লাগবে। আর হাত খরচের সে টাকাও তো সংসারেরই টাকা, ঠিক না? জানালায় আবার খটখট শব্দ হচ্ছে। শাহানা ভয়ে ভয়ে ডাকল, ভাবি, ও ভাবি। নীলু উঠে বসল। কি? জানালায় কিসের যেন শব্দ হচ্ছে। বাতাসের শব্দ। তুমি দেখো তো শাহানা, কটা বাজে? 8টা। মাত্র 8টা? কি হয়েছে ভাবি?
নীলু জবাব দিল না। হঠাৎ তলপেটে একটা তীব্র ও তীক্ষ্ণ যন্ত্রণা বোধ করল। অন্য কোনো শারীরিক যন্ত্রণার সঙ্গে এর কোনো মিল নেই, এর জাতি আলাদা। নীলুর চোখ ভিজে গেল। সোফা আঁকড়ে ধরে সে ব্যথার ধাক্কা সামলাতে চেষ্টাও করল। এরকম করছো কেন ভাবি? নীলু ক্ষীণস্বরে বলল, মরে যাচ্ছি শাহানা। শাহানা কি করবে ভেবে পেল না। তার গা কাঁপতে লাগল। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। বাড়িওয়ালার এক ভাগ্নে চিলেকোঠার ঘরটায় থাকে। সে নাকি? শাহানা গলা ফাটিয়ে ডাকল, আনিস ভাই, আনিস ভাই। কেউ জবাব দিল না। শাহানা দরজা খুলে বেরিয়ে এলো। ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় বাতি নেই। সে ছুটে গেল ডান দিকের একতলা বাড়িতে। বাড়িওয়ালা রশিদ সাহেব তার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন। সে বাড়ি তালাবন্ধ। দোতলার বাড়িতেও কোনো পুরুষ মানুষ নেই। রোগা একজন মহিলা, যাকে শাহানা আগে কোনো দিনও দেখেনি, বিরক্ত স্বরে বলল, ছোটাছুটি করে তো লাভ হবে না, টেলিফোন করো হাসপাতালে। কোথায় আছে টেলিফোন? রাস্তার ওপাশে হলুদ রঙের বাড়িটাতে যাও। বাড়ির সামনে কাঁঠাল গাছ আছে, চিনতে পারছ? শাহানা চিনতে পারল না, তবু ছুটে গেল। হলুদ বাড়ি, সামনে কাঁঠাল গাছ, রাস্তার দুপাশেই ঘন অন্ধকার। শীতের জন্য দরজা জানালা বন্ধ করে রেখেছে সবাই। কেমন ভুতুড়ে লাগছে চারদিক। পানবিড়ির একটি দোকানেও কয়েকজন ছোকরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে শাহানাকে। একজন বুড়ো রিকশাওয়ালাও গভীর মনোযোগে তাকিয়ে আছে। এই শাহানা, কি ব্যাপার? শাহানা কয়েক মুহূর্ত আনিসকে চিনতেই পারল না। খালি পায়ে কোথায় যাচ্ছ? বড় বিপদ আনিস ভাই, ভাবি যেন কেমন করছে। বাসায় কেউ নেই? না। তুমি বাসায় যাও, আমি বেবি ট্যাক্সি নিয়ে আসি। আনিস দৌড়ে গেল বড় রাস্তার মোড়ের দিকে। সেখানে মাঝে মাঝে বেবি ট্যাক্সি পাওয়া যায়। নীলুকে পিজিতে নেওয়া হলো রাত 9টায়। মরণাপন্ন রোগীকে ডাক্তাররা নিতান্ত অবহেলায় ইমার্জেন্সিতে ফেলে রাখেন বলে যে ধারণা প্রচলিত আছে, সেটা বোধ হয় ঠিক না। দুজন ডাক্তার নীলুকে তৎক্ষণাৎ অপারেশন টেবিলে নিয়ে গেলেন। একজন আনিসকে বললেন, রোগীর অবস্থা খুবই খারাপ, প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন। শাহানা বারান্দায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আনিস কোনো কারণ ছাড়াই একবার 3 তলায় উঠছে, একবার নিচে নেমে যাচ্ছে। রক্তের ব্যবস্থা কিভাবে করতে হয় সে কিছুই জানে না। রাত 9:41 একজন ডাক্তার এসে শাহানাকে বললেন, খুকি, কান্না থামাও, মেয়ে হয়েছে একটি, রোগী ভালোই আছে। আর বাচ্চাটি? খুব ভালো না, তবে ঠিক হয়ে যাবে। দাড়ি গোঁফওয়ালা ডাক্তারটি হাসলেন। শাহানার ইচ্ছে হলো সে প্রচণ্ড চিৎকার করে ঢাকা শহরের সবাইকে জানিয়ে দেয়, তোমরা শোনো, আমাদের ভাবির একটি মেয়ে হয়েছে। কিন্তু সে কিছুই বলতে পারল না। ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সে বড় ভয় পেয়েছে। ট্যাট্যা করে একটি বাচ্চা কাঁদছে। এটি কি তার বাচ্চা? একজন নার্স কি যেন বলছে, কিছুই কানে যাচ্ছে না। নীলু চোখ মেলতে চেষ্টা করল। চোখ পাথরের মতো ভারী, কিছুতেই মেলে রাখা যাচ্ছে না। রাজ্যের ঘুম চোখে। চারপাশে কারা যেন হাঁটাহাঁটি করছে। মুখের ঠিক উপরে হলুদ আলো। চোখ বন্ধ, তবুও সে আলো কেমন করে যেন চোখের ভেতর ঢুকে যাচ্ছে। কাঁদছে। একটা ছোট্ট শিশু কেমন অদ্ভুত শব্দে কাঁদছে। বড় দেখতে ইচ্ছা করছে। নীলু ঘুমের অতলে তলিয়ে যাবার আগে পরিষ্কার শুনল শাহানা ফোঁপাতে ফোঁপাতে বলছে, ভাবি, তাকিয়ে দেখো তোমার বাবুকে। নীলু ঘুমের মধ্যেই হাসতে চেষ্টা করল। নতুন শিশুটি কঠিন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে। পৃথিবীর কোনো কিছুই এখন আর তার ভালো লাগছে না। পৃথিবীর আশা, আনন্দ, সুখ একদিন হয়তো তাকে স্পর্শ করবে, কিন্তু আজ করছে না। সে তার ছোট ছোট হাত মুঠি পাকিয়ে ক্রমাগত কেঁদেই চলেছে। বাবু হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই কি কারণে যেন তার নিচের ঠোঁট বেঁকে গেল। মুগ্ধ হয়ে তাকিয়ে এলো নীলু। কি অপূর্ব দৃশ্য! এমন মায়া লাগে, চোখে পানি এসে যায়, বুকের কাছটায় ব্যথা ব্যথা করে। নীলু মৃদু স্বরে ডাকল, এই বাবু, এই। বাবুর বাঁকা ঠোঁট আবার ঠিক হয়ে যাচ্ছে। আহ, কেন এত মায়া লাগে?
নীলু নিচু হয়ে তার কপালে চুমু খেল। কেমন বাসি শিউলি ফুলের গন্ধ বাবুর গায়ে, কি অদ্ভুত সেই গন্ধ। ভাবি। নীলু চমকে সরে গেল। কারো সামনে বাবুকে আদর করতে তার বড় লজ্জা লাগে। শাহানা হাসি মুখে দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে। বাবু জেগেছে ভাবি? না, জাগলেই আমাকে খবর দেবে, আমি কোলে নেব। ঠিক আছে, দেব। এ তো দেখি রাত দিনই ঘুমায়, এত ঘুমায় কেন কি জানি। শাহানা এসে বসল বাবুর পাশে। কি ছোট ছোট কান দেখেছ, ইঁদুরের কানের মতো, তাই না ভাবি? ছোট কান যাদের, তাদের রাগ খুব বেশি হয়। ওর খুব রাগ হবে, মার চেয়েও বেশি রাগী হবে। নীলু কিছু বলল না। শাহানা বাবুর হাত ধরে বসে রইল কিছুক্ষণ, তারপর ইতস্তত করে বলল, ওকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে একটু বসবো ভাবি? ঘুম ভাঙার আগেই? ঠিক আছে, নিয়ে যাও। এসো, আমি তোমাকে কোলে তুলে দিই। শাহানা হাত পেতে বসল। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। বাবুকে সে খুব কম সময়ের জন্যই কাছে পায়। ভোরবেলা ঘুম ভাঙতেই তার শাশুড়ি মনোয়ারা এসে বাবুকে নিয়ে যান। রোদ উঠলেই বাচ্চাকে তেল মাখাতে বসেন। তেল মাখানো এত প্রবল বেগে চলে যে নীলুর ভয়ও লাগে। পট করে একটা নরম হাড় হয়তো ভেঙে যাবে। তেল মাখানোতেই শেষ নয়, তিনি নাক ঠিক করতে বসেন। দীর্ঘ সময় ধরে নাক টিপে টিপে ধরেন, যাতে ভবিষ্যতে বাচ্চার খাড়া নাক হয়। তারপর বুড়ো আঙ্গুল দিয়ে থুতনিতে অল্প অল্প চাপ দেন, দীর্ঘ সময় ধরে। এরকম করলে বাচ্চার মুখ পরবর্তী সময়ে ফজলি আমের মতো হবে না। বেলা 11টার দিকে বাবুর গোসল হয়। নীলুর খুব ইচ্ছে গোসলটি সে নিজে করায়, কিন্তু এখন পর্যন্ত সে সুযোগ পায়নি। একদিন ভয়ে ভয়ে বলেছিল, আমার কাছে দিন মা, আমি করিয়ে দিই। মনোয়ারা বিরক্ত হয়ে বলেছিলেন, তুমি এসব পারবে না, কানে পানি ঢুকবে, কান পচবে, তোমাকে যেটা করতে বলছি সেটা করো। গরম পানি মিশিয়ে গোসলের পানিটাকে কুসুম গরম করো। পানি কুসুম গরম করাও একটা দীর্ঘ ঝামেলার কাজ। লাল প্লাস্টিকের গামলায় নীলু কেতলি থেকে গরম পানি ঢালে। মনোয়ারা হাত ডুবিয়ে চেঁচিয়ে ওঠেন, এ কি কাণ্ড বৌমা, এ তো আগুন গরম পানি, যাও ঠান্ডা পানি এনে মেশাও। ঠান্ডা পানি মেশানোর পর তিনি আবার চেঁচিয়ে ওঠেন, এ তো দেখি বরফের মতো ঠান্ডা করে ফেললে, কোনো একটা কাজও কি ঠিকমতো করতে পারো না? গোসলের পরপরই বাচ্চার খিদে পায়। সেই দুধ খাওয়ানোর পর্বেও মনোয়ারা পাশে বসে থাকেন। নীলুর বড় লজ্জা লাগে, কিন্তু কোনো উপায় নেই। মনোয়ারা তীক্ষ্ণ দৃষ্টিতে দুধ খাওয়ানোর ব্যাপারটা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখেন। এ কি বৌমা, বুকের সঙ্গে এভাবে চেপে ধরে আছো কেন? দম বন্ধ করে মারতে চাও নাকি? মাথাটা আরেকটু উঁচু করে ধরো। আহ, আঁচল ধরেই বা এত টানাটানি করছো কেন? এখানে পুরুষ মানুষ কি কেউ আছে যে লজ্জা একেবারে মরে যাচ্ছ? দুপুরের খাওয়া দাওয়ার পর মনোয়ারা খানিকক্ষণের জন্য ঘুমোতে যান। তখন আসেন নীলুর শ্বশুর হোসেন সাহেব। তিনি মাস 6 হলো রিটায়ার করেছেন। ঘরে বসে থাকার নতুন জীবনযাত্রায় এখনো নিজেকে পুরোপুরি অভ্যস্ত করে তুলতে পারেননি। নানান ধরনের কাজকর্মে ব্যস্ত থাকার চেষ্টা করছেন, কোনোটিতেই সফল হননি। ইদানিং হোমিওপ্যাথির বইটই খুব পড়ছেন। তার ধারণা হয়েছে, হোমিওপ্যাথির পরে চিকিৎসাশাস্ত্রে এখনো কিছু তৈরি হয়নি। ঠিকমতো লক্ষণ বিচারটাই হচ্ছে আসল কথা। নীলু তার শ্বশুরকে খুবই পছন্দ করে, সবসময় চেষ্টা করে তার জন্য বাড়তি কিছু করতে। সেটা কখনো সম্ভব হয় না। বাঁধা আয়ের বড় সংসারে কারো জন্য বাড়তি কিছু করা যায় না। দুপুরে মনোয়ারা ঘুমিয়ে পড়লে হোসেন সাহেব আসেন। দরজার বাইরে থেকে চাপা গলায় বলেন, টুনি কি ঘুমাচ্ছে বৌমা? জি বাবা, আসুন। তিনি এসে হাসি মুখে বিছানার পাশে বসেন, নিচু স্বরে ডাকেন, টুনি টুনি, টুনটুনি, ঝুনঝুনি, খুনখুনি, শুনশুনি। বাবুর এখনো নাম ঠিক হয়নি, যখন যার যা ইচ্ছা তাই ডাকে। একমাত্র হোসেন সাহেব প্রথম দিন থেকে টুনি ডেকে আসছেন। এই নাম মনোয়ারার মোটেই পছন্দ নয়। প্রথম দিনেই তিনি বিরক্ত হয়ে বলেছেন, কি টুনি টুনি করছো? টুনি একটা নাম নাকি? টুনি নামটা খারাপ কি? টুনি নামের ছেলেপুলেরা বড় হয় না, টুনটুনি পাখির মতোই ছোট থাকে।
মানুষের বাচ্চা বড় হয়ে মানুষের মতোই তো হবে। কারো নাম হাতি রাখলেই সে হাতির মতো হবে নাকি? বাজে তর্ক করবে না তো। বাজে তর্ক কি করলাম? আমার সামনে তুমি টুনি ডাকবে না, ব্যাস। যদি ডাকতে ইচ্ছা হয় আড়ালে ডাকবে। হোসেন সাহেব প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্ত্রীর কাছে পরাজয় স্বীকার করে নেন। এই একটি ক্ষেত্রে করেননি। দিনের মধ্যে বেশ কয়েকবার তিনি বেশ উঁচু স্বরেই ডাকবেন, টুনি টুনি। ব্যাপারটা উদ্দেশ্যমূলক। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে একটা চাল চালছেন। নিজের পছন্দের নামটি প্রতিষ্ঠিত করতে চাইছেন। তার সাধনা যে পুরোপুরি বিফলে যাচ্ছে সেটা বলাও ঠিক হবে না। তিনি ছাড়াও এবারের লোকজনও কিন্তু এক একবার মনে ভুলে টুনি বলে ফেলেছে। এমনকি মনোয়ারা নিজেই একদিন বলে ফেলেছেন। হোসেন সাহেবের ধারণা এরকম ভুল করতেই থাকবে এরা, এবং একসময় টুনি নামটি স্থায়ী হবে। হোসেন সাহেব নিচু গলায় বললেন, দেখতে কার মতো হয়েছে বৌমা? বুঝতে পারছি না তো। সবাই বলছে ওর বাবার মতোই হয়েছে। শফিকের মতো হয়েছে? আরে না, শফিকের সাথে কোনো মিল নেই। তোমার সাথে কিছু মিল আছে। গায়ের রংটা পেয়েছে তোমার শাশুড়ির, একেবারে গোলাপের মতো রং। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় একটি উপন্যাস এসব দিনরাত্রির প্রথম পর্ব। আশা করি সবাই সঙ্গে ছিলেন এবং আগামীতেও সঙ্গে থাকবেন আমার এই যাত্রায়। ভালো থাকবেন সবাই, শরীর এবং মনের একসাথে যত্ন নেবেন।